বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি নিয়ে আমরা প্রায়ই আলোচনা করি, তবে আজ একদম নির্দিষ্ট করে তারানাথ তান্ত্রিক মানে ওর প্রথম গল্পের জগতে একটু গভীরে যাব আমরা। হ্যাঁ, তারানাথ তান্ত্রিক তো এক অসাধারণ চরিত্র। আর প্রথম গল্পটা ওখানেই তো চরিত্রের মূল ভিত্তিটা তৈরি হয়। ঠিক, আমাদের হাতে এই গল্পের একটা বিশ্লেষণ আছে, সেটা নিয়েই এগোবো। দেখব মানে কেন ওই এক সময়ের দারুণ শক্তিশালী তান্ত্রিক আজ প্রায় শক্তিহীন, ব্যাপারটা কি। হুম, এই শক্তি হারানোর গল্পটাই তো খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, আচ্ছা, তারানাথের সাথে একটু পরিচয় করিয়ে দেওয়া যাক, তাই না? বয়স ধরুন 50-এর কাছাকাছি। হ্যাঁ, এককালে সাংঘাতিক তান্ত্রিক ক্ষমতা ছিল, কিন্তু কি হলো, ক্ষমতার হয়তো ভুল ব্যবহার করলেন, হ্যাঁ, সেটাই কাহিনীর একটা মূল মোচড়। আর তার ফলে প্রায় সবই হারিয়েছেন। এখন খুব অনুতাপ করেন, থাকেন কলকাতার মটলেনের এক পুরনো বাড়িতে মেয়ে ছাড়িকে নিয়ে। ওই পরিবেশ, ওই বাড়ি, ওই অনুতাপ সব মিলিয়ে একটা অন্যরকম আবহ তৈরি হয়। একদম। আর গল্পটা যেভাবে বলা, মানে তারানাথ নিজেই তো বলছেন নিজের অভিজ্ঞতার কথা। হ্যাঁ, উত্তম পুরুষে বলাতে পাঠকের মনে হয় যেন সরাসরি তারানাথের মুখ থেকেই শুনছে। বিশ্বাসযোগ্যতা বাড়ে। ঠিক, ওই দীর্ঘশ্বাসগুলো যেন কানে আসে। ঠিক তাই। আর দেখুন, এই যে শক্তি হারানো, এটা তো শুধু একটা ঘটনা নয়। না না, নিশ্চয়ই আরও কিছু আছে। হ্যাঁ, এটা আসলে একটা প্রতীক। ক্ষমতার যদি অপব্যবহার হয়, তাহলে তার ফল কি হতে পারে তারই একটা রূপক বলা যেতে পারে। বাহ, এটা দারুণ বলেছেন। বিভূতিভূষণ মানে অতি প্রাকৃতের সাথে এই নৈতিকতার প্রশ্নটা জুড়ে দিয়েছেন। একদম। এখানেই ওর মুনশিয়ানা। আর তারানাথের ভেতরের ওই যে টানাপোড়েন, ওই অনুতাপ, অপরাধবোধ, হ্যাঁ, আত্মগ্লানি। ঠিক, এগুলো খুব স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছেন। এটা শুধু শক্তি হারানোর গল্প নয়, এটা যেন বিবেকের দংশনে জর্জরিত একজন মানুষের স্বীকারোক্তি। আর বিভূতিভূষণের লেখার ওই জাদুটা তো আছেই, মানে পুরনো কলকাতার যে ছবিটা তিনি আঁকেন। হ্যাঁ, ওই গলি, ওই বাড়ি, সেকেলে জীবনযাত্রা সব যেন চোখের সামনে দেখতে পাওয়া যায়। ঠিক। তবে শুধু নস্টালজিয়া নয় কিন্তু, ওই সময়ের কিছু সামাজিক দিকও তো এসছে। যেমন? যেমন ধরুন, ওই পুরনো ধ্যানধারণার সঙ্গে নতুন সময়ের যে একটা সংঘাত বা সাধারণ মধ্যবিত্ত জীবনের যে চাপগুলো। হ্যাঁ হ্যাঁ, সেগুলো আছে। আমার তো মনে হয় এই বাস্তবতার ভিতটা আছে বলেই অলৌকিক ঘটনাগুলো আরও বেশি মানে বিশ্বাসযোগ্য লাগে। একদম ঠিক। বাস্তব আর অতিপ্রাকৃতির এই মেলবন্ধনটাই বিভূতিভূষণের সিগনেচার স্টাইল। আর যদি আরেকটু তলিয়ে ভাবি, এই গল্পটা আসলে তন্ত্রশাস্ত্রের একটা আবরণে জীবন, মৃত্যু, পাপপুণ্য। ক্ষমতা, নৈতিকতা, এইসব বড় বড় প্রশ্ন নিয়ে কথা বলছে। ঠিক। তারানাথের ওই যে জার্নিটা, ক্ষমতা থেকে একেবারে সাধারণ অনুতপ্ত জীবনে নেমে আসা, এটা তো জীবনেরই একটা প্রতিচ্ছবি, তাই না? হ্যাঁ, তা তো বটেই। শুধু ভয়ের গল্প নয়, এটা একটা গভীর সাহিত্যিক অভিজ্ঞতা। এখানেই এর আসল গুরুত্ব। সময়ের সাথে এর আবেদনটা কমেনি। একদম কমেনি। আর এর প্রমাণ তো আমরা দেখতেই পাই, তারানাথকে নিয়ে কত কি হয়েছে। কমিক্স, ওয়েব সিরিজ, সিনেমাও হয়েছে। হ্যাঁ, সিনেমাও হয়েছে। এমনকি বিভূতিভূষণের পরিবারের পরের প্রজন্ম, তারাও তো এই চরিত্রটা নিয়ে লিখেছেন। ঠিক। চরিত্রটার আবেদনটা এমনই। আর সবচেয়ে বড় কথা, গল্পের যে মূল বিষয়গুলো, ওই ক্ষমতার অপব্যবহারের ঝুঁকি, নৈতিকতার সংকট, ভুলের পর অনুশোচনা, এগুলো তো আজও সমানভাবে প্রাসঙ্গিক। ভীষণভাবে প্রাসঙ্গিক। আজকের দিনে দাঁড়িয়েও এই গল্প থেকে অনেক কিছু ভাবার আছে। হুম। আচ্ছা, শেষ করার আগে একটা ভাবনা আসছে মনে। তারানাথের এই যে পুরো যাত্রাটা, মানে ওই প্রবল ক্ষমতা থেকে এই একাকিত্ব আর অনুশোচনার জীবনে আসা, এটা কি আমাদের ক্ষমতা আর প্রজ্ঞা এই দুটোর আসল সম্পর্ক নিয়ে কিছু বলে? ইন্টারেস্টিং প্রশ্ন। মানে ক্ষমতা থাকলে কি প্রজ্ঞা থাকে, বা ক্ষমতা হারালে কি প্রজ্ঞার উদয় হয়? হ্যাঁ, এই ধরনের কিছু। বিশেষ করে আজকের সময়ে যখন চারপাশে এত ক্ষমতার আস্ফালন দেখি আমরা, তখন একজন শক্তি হারিয়ে অনুতপ্ত হওয়া মানুষের গল্প, এটা কি আমাদের অন্য কিছু সোচনে শেখায়? হুম, গভীর প্রশ্ন। এই প্রশ্নটা বরং শ্রোতাদের জন্যই তোলা থাক। তারা নিজেরা ভাবুন। বেশ, তাহলে আজকের মতো এখানেই শেষ করা যাক। আবার পরের পর্বে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। অবশ্যই।